আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, ইতিহাস মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত চিত্রনাট্য লেখে যা হলিউড কিংবা বলিউডের যে কোনো শ্বাসরুদ্ধকর থ্রিলার সিনেমাকেও মাঝে মধ্যে হার মানায়। একবার একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো আপনারা, একজন প্রতাপশালী শাসক যিনি ১.৫ দশক ধরে একটি দেশকে একেবারে নিজের হাতের তালুর মধ্যে নিয়ন্ত্রণ করেছেন, যার একটি ইশারায় রাষ্ট্রের বড় বড় রথী মহারথীরা উঠবোস করতেন। আজ তিনি কিন্তু ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি। কিন্তু গল্পের আসল চমকটা এখানে নয়। আসল চমক বা টুইস্ট হলো যে রাষ্ট্রযন্ত্র তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলাতে চায়, সেই রাষ্ট্রযন্ত্রই নাকি ভেতরে ভেতরে আসলে প্রার্থনা করছে তিনি যেন কোনোভাবেই, কোনো অবস্থাতেই এই মুহূর্তে দেশের মাটিতে পা না রাখেন। একটু অবাক হচ্ছেন, তাই না? ভাবছেন শিকারী কেন তার সবচেয়ে কাঙ্ক্ষিত শিকারকে জালের বাইরে রাখতে চাইছে। আজকে এই আড্ডায় আমরা এই অদ্ভুত রাজনৈতিক সমীকরণ, আইনের মারপ্যাচ এবং ইতিহাসের কিছু অমোঘ নিয়মের পাতা উল্টাবো। এবং আমি নিশ্চিত পুরোটা শোনার পর আপনার চারপাশের চেনা রাজনৈতিক যে দৃশ্যপট, সেই রাজনৈতিক দৃশ্যপটটা একদম ভিন্নভাবে আপনার চোখে কিন্তু ধরা পড়বে। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করে থাকবেন, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং তার মৃত্যুদণ্ডের রায় স্থগিত হওয়া নিয়ে বাতাসে নানা ধরনের গুঞ্জন কিন্তু ভাসছে। এই গুঞ্জনগুলো কিন্তু হঠাৎ করে আসলে শূন্য থেকে তৈরি হয়নি। এর পেছনে অবশ্যই রয়েছে অত্যন্ত সুনির্দিষ্ট এবং কৌতূহল উদ্দীপক বেশ কিছু কারণ। অনেকেই খুব যৌক্তিকভাবে প্রশ্ন তুলছেন, তিনি যদি সত্যি দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান, তবে সেই প্রক্রিয়াটা আসলে কেমন হবে? রাষ্ট্র কি তাকে গ্রহণ করবে, নাকি অন্য কোনো নাটক এখানে মঞ্চস্থ হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের খুব বেশি অতীতে আসলে যাওয়ার দরকার নেই। আমাদের চোখের সামনেই ঘটে যাওয়া একটি অদ্ভুত আইনি নজিরের দিকে তাকালেই আমি মনে করি আমরা একটি সম্পূর্ণ রূপরেখা পেয়ে যাব। আপনাদের নিশ্চয়ই মনে আছে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ, যাকে আমরা সবাই বাচ্চু রাজাকার হিসেবেই বেশি চিনি, তার কথা। তিনি পাকিস্তান পালিয়েছিলেন, নির্বাসনে ছিলেন দীর্ঘ সময়। এরপর দেশে পালাবদল হলো ৫ই আগস্টের পর, নতুন সরকার এলো। আর ঠিক তার পরপরই আমরা কি দেখলাম? আমরা দেখলাম এক অভাবনীয় দৃশ্য। সরকার তার মৃত্যুদণ্ড ১ বছরের জন্য স্থগিত করলো। এরপর তিনি দেশে ফিরলেন। দীর্ঘ ১৩ বছর পর মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করলেন। কিন্তু চমকের এখানেই শেষ নয়। আত্মসমর্পণের পর তাকে জেলেও কিন্তু যেতে হলো না। ট্রাইব্যুনাল ২ এর মাননীয় বিচারকরা বললেন তিনি যেমন আছেন তেমনই থাকবেন, অর্থাৎ মুক্ত থাকবেন। এবার একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যে ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, সেই একই ট্রাইব্যুনালে একই দেশে এমন একটি নজির কিন্তু ইতিমধ্যেই স্থাপিত হয়ে গেছে। তাহলে কি ক্ষমতার এই দাবা খেলায় এমন কোনো গোপন ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, যেখানে শেখ হাসিনাকেও আসলে এমন কোনো আইনি লুপহোল বা যেটাকে ফাঁকফোকর বলা হয়, সেই ফাঁকফোকর দিয়ে দেশে ফিরিয়ে আনার পর দণ্ড স্থগিত করে মুক্ত রাখা হবে? প্রশ্নটা আপনাদের বিবেকের কাছেই ছেড়ে দিতে হবে। কিন্তু এবার আসুন গল্পের সবচেয়ে কৌতুককর এবং একই সাথে আমি বলবো সবচেয়ে জটিল অংশে। দেখুন, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব গণমাধ্যমে যে কথাগুলো বলেছেন, তা শুনলে আপনি হাসবেন নাকি কাঁদবেন তা আসলে ভেবে কোনোভাবে কুল পাবেন না। তিনি বলছেন, কোনো আসামি যদি নির্বাসনে থাকে, তবে তার সরাসরি এসে আত্মসমর্পণের এখানে কোনো সুযোগ নেই। যেহেতু শেখ হাসিনা ভারতের নিয়ন্ত্রণে রয়েছেন, তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকেই তাকে হস্তান্তর করতে হবে। আচ্ছা, মেনে নিলাম আইনের কথা সব ঠিক আছে, কিন্তু এরপর তিনি যে কথাটি বললেন তা যেন সব কল্পনাকে হার মানায়।
তিনি কি বললেন? তিনি বললেন, বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর ছাড়া অন্য কোনো উপায় বা প্রক্রিয়ায় তিনি যদি দেশে ঢুকেন তবে তাকে পুশব্যাক করা হবে। একটু দৃশ্যপটটা কল্পনা করুন শুধু দর্শক মণ্ডলী। ধরুন রাতের অন্ধকারে বেনাপোল বর্ডার দিয়ে অথবা আকাশপথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনা যে কোনোভাবেই হোক কোনো একটি দিনে এসে পৌঁছালেন। প্রশাসন তাকে দেখতে পেল। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যাকে ধরার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র এক কথায় বলা চলে হন্য হয়ে খুঁজছে বলে দাবি করা হচ্ছে। তাকে হাতের মুঠোয় পাওয়ার পর প্রশাসন আসলে কি করবে? তাকে কি হাতকড়া পরানো হবে? প্রসিকিউটরের কথা মতো তো তা আসলে হওয়ার কথা নয়, বরং দৃশ্যপটটা এমন হবে প্রশাসন তাকে সসম্মানে আবারও বিমানে তুলে দিয়ে বলবে, ম্যাডাম আপনি দয়া করে ভারতে ফেরত যান। আপনাকে এভাবে আসলে গ্রেফতার করার কোনো নিয়ম আমাদের কাছে নেই। অথবা বর্ডারে তাকে গাড়িতে করে আবার ভারতের দিকে ঠেলে দেওয়া হবে। দর্শক, একজন ফাঁসির আসামিকে প্রশাসন হাতের মুঠোয় পেয়েও ফিরিয়ে দেবে, এমন কপাল পৃথিবীতে আসলে আর কয়জন মানুষের জুটে, তাই না? এখানেই আসে ইতিহাসের সেই অমোঘ একটি শিক্ষা। আপনারা যদি মুঘল সাম্রাজ্যের শেষ দিকের ইতিহাসের দিকে একটু ভালো করে সূক্ষ্ম দৃষ্টিতে তাকান, যখন সম্রাট বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হলো, ব্রিটিশরা কিন্তু তাকে খুব বেশি ভয় পেত না। তারা ভয় পেত তার উপস্থিতিকে। তারা জানতো এই বৃদ্ধ সম্রাট শারীরিকভাবে দুর্বল হলেও তার উপস্থিতি কিন্তু ভারতবর্ষের মাটিতে যে কোনো মুহূর্তে একটি বড় দাবানলের মতো বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিতে পারে। আজ আমরা দেখছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কি সেই একই মনস্তাত্ত্বিক ভীতির প্রতিফলন? এটা কি আসলে সেই ইতিহাসের একটি পুনরাবৃত্তি? দেখুন সুপ্রিয় দর্শক, আমার এখানে মনে হচ্ছে সরকার সম্ভবত এমন সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে শেখ হাসিনার শারীরিক উপস্থিতি এই মুহূর্তে তাদের জন্য সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি ডেকে আনবে। তাই আমিনুল ইসলাম সাহেব যখন পুশব্যাক করার কথা বলেন, তখন আসলে পুরোপুরিভাবে বুঝতে হবে যে তাকে ভিনদেশী নাগরিক বা পরিচয়পত্রহীন কেউ মনে করে আবারও ছেড়ে পাঠানো হবে। দর্শক, আইন বিশেষজ্ঞরা হয়তো এমন নানা আইনের ধারা দেখাতে পারবেন, কিন্তু আইনের এই ব্যাখ্যার আড়ালে লুকিয়ে থাকা রাজনৈতিক যে অসহায়ত্ব, সেই অসহায়ত্বটা কি আমরা আসলে দেখতে পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। দর্শক, এবার আসুন অন্য একটি প্রসঙ্গে। এই যে বারবার ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তির কথা বলে একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে শেখ হাসিনা নিয়ে, এর আইনি ভিত্তিটা আসলে কতটা মজবুত? দর্শক, একটু খেয়াল করে দেখুন, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে চলে গেলেন, তখন কি তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা ছিল? তিনি কি কোনো মামলার ফেরারি আসামি হিসেবে ভারতে প্রবেশ করেছেন বা পালিয়ে গিয়েছিলেন? একেবারেই না। ভারত কি তাকে বন্দী হিসাবে ট্রিটমেন্ট দিচ্ছে? তাও কিন্তু নয়। ভারত তাকে একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী বা অতিথি হিসাবে কিন্তু বর্তমান সময়ে দেখছে। তাহলে যেখানে ভারত তাকে বন্দী হিসেবেই কোনোভাবে স্বীকৃতি দিচ্ছে না, সেখানে বন্দি বিনিময়ের প্রত্যর্পণ চুক্তির বিষয়টা আসলে আসে কিভাবে? এটা কি স্রেফ সাধারণ মানুষকে আইনের মারপেঁচে ফেলে মূল ঘটনা থেকে দৃষ্টি দূরে রাখার একটা কৌশল নয়? এই প্রশ্ন কিন্তু উঠে আসে। অবশ্যই সরকারের ভেতরেও যে সবাই একই সুরে কথা বলছেন তাও কিন্তু না। আমরা কিন্তু দেখছি উপপররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ কিন্তু প্রথমবারের মতো একটু ভিন্ন কথা বলেছেন। তিনি স্পষ্ট করেই বলেছেন, যেভাবেই যার কাছেই শেখ হাসিনা আত্মসমর্পণ করুন না কেন, প্রক্রিয়াটা একটাই, ওনাকে জেলে যেতে হবে। কিন্তু এখানেও কিন্তু একটা বড় মনস্তাত্ত্বিক খেলা চলছে। শেখ হাসিনা কি কোথাও বলেছেন যে তিনি আসলে আত্মসমর্পণ করার পর জেলে যাবেন না? বরং তিনি তো এই ঝুঁকিটা মাথায় নিয়েই আমরা দেখলাম বিদেশি গণমাধ্যমে ঘোষণা দিয়েছেন যে দলের অন্যান্য নেতাদের নিয়ে তিনি দেশে ফিরবেন এবং আইনি প্রক্রিয়া যেটি রয়েছে তার মুখোমুখি হবেন। তাহলে তাকে বারবার জেলের ভয়, পুশব্যাকের ভয় এসব আসলে কেন দেখানো হচ্ছে? ভয়টা কি তাকে দেখানো হচ্ছে, নাকি যারা ভয় দেখাচ্ছেন বর্তমানে তারা নিজেরাই ভেতরে ভেতরে এক অজানা আতঙ্কে ভুগছেন? সুপ্রিয় দর্শক, একটি সভ্য সমাজে সবচেয়ে বড় ভিত্তি কি জানেন? সবচেয়ে বড় ভিত্তি হলো বিচার ব্যবস্থা এবং
আইনের শাসন। কিন্তু আমরা যখন দেখি আদালতের বারান্দা থেকে শুরু করে রাজপথ পর্যন্ত এক অদ্ভুত উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন ইতিহাসের একজন ছাত্র হিসাবে, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে শিউরে ওঠা ছাড়া আর কোনো উপায় আসলে থাকে না। যেসব বিপ্লবী আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে ফাঁসি দাবি করেছিলেন, তাদের অন্যতম শীর্ষ আইনজীবী তাজুল ইসলাম সাহেবের একটি বক্তব্য নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে। তিনি কি বলছেন? তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে আসতে পারেন, কিন্তু দেশে নামার সঙ্গে সঙ্গে মানুষ তাকে ফুল দিয়ে বরণ করতে যাবে। তবে সেই বরণের দড়িটা হবে মেনিলা রূপ বা ফাঁসির দড়ি। অর্থাৎ তিনি স্পষ্টতই বলছেন, শেখ হাসিনা যখন যেভাবেই দেশে ঢুকবেন, ওখানেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এবার একটু ভালো করে ভেবে দেখুন তো, এই ব্যক্তিরাই কিন্তু রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী। তারাই চিফ প্রসিকিউটর ছিলেন। তারা নিজেরাই কিন্তু ট্রাইব্যুনাল থেকে বিচার করে মৃত্যুদণ্ডের রায় বের করলেন। আবার তারাই কিন্তু সেই ট্রাইব্যুনালের রায়কে অবজ্ঞা করে মব জাস্টিস বা জনতার আদালতের মাধ্যমে রায় কার্যকর করার কথা বলছেন। তাহলে কি তারা নিজেদের তৈরি করা আইনি যে কাঠামো রয়েছে, সেই আইনি কাঠামোর উপরই কোনোভাবে আস্থা হারিয়ে ফেলেছেন? নাকি তারা জানেন যে আইনি প্রক্রিয়ায় গেলে এমন কিছু লুপহোল বেরিয়ে আসতে পারে যা আসলে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? সুপ্রিয় দর্শক, ফরাসি বিপ্লবের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা এই প্রসঙ্গে মনে পড়ে যায়, যখন ম্যাক্সিমিলিয়ান রেইন অব টেরর বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সেখানে গিলোটিনে হাজার হাজার মানুষের মাথা কাটা হয়েছিল কোনো সুষ্ঠু বিচার তদন্ত ছাড়াই। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন, সেই ব্যক্তিকেই কিন্তু শেষ পর্যন্ত নিজের তৈরি করা গিলোটিনেই প্রাণ দিতে হয়েছিল। ইতিহাস আসলে কাউকে কখনো ক্ষমা করে না, সুপ্রিয় দর্শক। আর যারা কথিত যে বিপ্লব, সেই বিপ্লবের নামে, উন্মাদন নামে বিচার ব্যবস্থাকে পাশ কাটিয়ে মব জাস্টিসের উস্কানি দিচ্ছেন, তারা কি আদৌ বুঝতে পারছেন না যে তারা সমাজকে কোন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন? আর এখানে কিন্তু আওয়ামী লীগ কখনোই চুপ করে বসে থাকবে না এমন পরিস্থিতিতে। এরই মধ্যে যুক্ত হয়েছে আর এক অদ্ভুত প্রচারণা। ছাত্রনেতা সার্জিস আলম সরাসরি কিন্তু বলেছেন, শেখ হাসিনার উচিত দিল্লিতে আত্মহত্যা করা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর মানুষ অবিরাম কিন্তু লিখে চলেছেন যে শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখার সাথে সাথে আমজনতার প্রতিশোধ স্পৃহা যে মব বা উন্মত্ত জনতার সৃষ্টি হবে, তা ঠেকানোর সক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর নেই। দর্শক, এই কথাগুলোর অর্থনিহিত অর্থ আসলে কি? এর অর্থ হলো, আমরা এমন একটি সমাজ বিনির্মাণ করতে যাচ্ছি যেখানে আসলে ট্রাইব্যুনালের বিচার, আদালতের রায় কিংবা আপনি আইনি প্রক্রিয়ার কথা যদি বলেন, এসব কেবলই শফ বা লোক দেখানো একটা নাটক মাত্র। মন চাইলে বিচার করলাম, আর যদি মন না চায় তাহলে ফাঁসির আসামিকেও আইনি ফাঁকফোকর দিয়ে মুক্ত করে দিলাম। আবার মন চাইলে আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই রাস্তায় পিটিয়ে মেরে ফেললাম। যা ইচ্ছা তাই করার এক ভয়ঙ্কর লাইসেন্স যেন আমরা সবাই পেয়ে গেছি। সম্মানিত দর্শক, একটি রাষ্ট্র যখন আবেগ আর উন্মাদনার উপর ভর করে চলতে শুরু করে, তখন তার পরিণতি কিন্তু কখনোই আসলে শুভ হয় না। শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত হবে কি না, তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না, সরকার তাকে পুশব্যাক করবে কি করবে না, সুপ্রিয় দর্শক, এগুলো হয়তো আগামী দিনগুলোর যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির সবচেয়ে বড় কৌতূহল হতে পারে। কিন্তু এর চেয়েও বড় যে ভয়ের জায়গা, সেই ভয়ের জায়গা হলো আমাদের মন মানসিকতার এই অবক্ষয়। আমরা কি একটি গণতান্ত্রিক, সভ্য এবং আইনের শাসনের দেশ চেয়েছিলাম, নাকি এমন একটি দেশ চেয়েছিলাম যেখানে আসলে রাজপথের যে উন্মত্ততা, সেই উন্মত্ততাই শেষ কথা হবে? দেখুন, ভারত তাকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করবে, বাংলাদেশ সরকার আইনি মারপ্যাচে সময় ক্ষেপণ করবে, আর এর মাঝখানে পড়ে সাধারণ মানুষ কিন্তু দিনের পর দিন এই রাজনৈতিক প্রহসনের দর্শক হয়ে থাকবে। সামনের দিনগুলোতে আমাদের জন্য আরো কত বড় বড় চমক, কত বড় বড় নাটক আসলে অপেক্ষা করছে, তা হয়তো
সময়ে বলে দেবে। তবে ইতিহাস আসলে সাক্ষ্য দেয় ক্ষমতার এই অন্ধ মোহ এবং আইনের যথেচ্ছ ব্যবহার কোনো শাসককে আসলে দীর্ঘমেয়াদে কখনোই রক্ষা করতে পারেনি। আর যারা ক্ষমতা আর আস্ফালনের চূড়ায় বসে আছেন তাদেরও একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ততদিন পর্যন্ত আমাদের আসলে চোখ কান খুব ভালো করে খোলা রাখতে হবে। কারণ রাজনীতির এই যে দাবা খেলা চলছে, এই দাবা খেলায় আসল চালগুলো সবসময় কিন্তু পর্দার আড়ালেই দেওয়া হয়। আর আওয়ামী লীগের যে কথা বললাম যে আওয়ামী লীগ বসে থাকবে না, দেখুন তাদের নেত্রী দেশে ঢুকছেন, সেখানে তারা কি কোনোভাবে বসে থাকবে? বসে থাকবে না। সেখানে সার্জিস আলম হোক কিংবা এই যে তাজুল ইসলাম, সাবেক প্রসিকিউটর, যে ব্যক্তি হন না কেন, ওনারা যদি সেই সময় ওখানে উপস্থিত হন এবং ফাঁসিতে চড়ানো যান, তখন পরিস্থিতিটা কেমন হবে? এক ভয়াবহ পরিস্থিতি হবে। এবং আমি রাজনৈতিক যে হিতাহিত জ্ঞান রাখি, তাতে আমার মনে হচ্ছে যে শেখ হাসিনা বর্ডার ক্রস করছেন এই খবর পাওয়া মাত্র আওয়ামী লীগের কোটি কোটি জনতা কিন্তু সেই জায়গায় যেভাবেই হোক তারা উপস্থিত হয়ে যাবে। প্রয়োজনে তারা ১ সপ্তাহ না খেয়ে থাকবে, প্রয়োজনে তারা ১ সপ্তাহ ঘুমাবে না, প্রয়োজন হলে তারা ১০০ কিলোমিটার, ২০০ কিলোমিটার, ৫০০ কিলোমিটার অথবা ৪০০ কিলোমিটার পথ রাত জেগে দৌড়ে দৌড়ে পাড়ি দিয়ে দেবে। তাও কিন্তু তারা সেই জায়গায় পৌঁছাবে, তাদেরকে কেউ আটকাতে পারবে না। একবার ভেবে দেখুন তো, এই অবস্থায় দুটি পক্ষ কিন্তু এখানে হয়ে যাবে। দুটি পক্ষ বললে ভুল হবে, এখানে ৩টি পক্ষ হবে। প্রথম পক্ষ হচ্ছে যারা শেখ হাসিনাকে সেই জায়গায় ফাঁসিতে ঝুলাতে চান। দ্বিতীয় পক্ষ হচ্ছে শেখ হাসিনার পক্ষের লোক বা আওয়ামী লীগের পক্ষের লোক। আর তৃতীয় পক্ষ হচ্ছে বর্তমান সরকার, বর্তমান বিচার ব্যবস্থা কিংবা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, এই পরিস্থিতিতে দেশে কি ঘটবে? এটা কিন্তু গৃহযুদ্ধের চেয়ে কম কিছু নয়। এবং এই সুযোগে দেশের প্রত্যেক জায়গায়, প্রত্যেক প্রান্তে কিন্তু হানাহানি কলহ আমি মনে করি দেখা দেবে। তাই সময় থাকতে আসলে আমাদের এই রাজনৈতিক নেতা যেমন সার্জিস আলমের মতো ব্যক্তিদের বোঝা উচিত যে কখন কোন সময় কিভাবে রাজনীতিটাকে কাজে লাগাতে হয়। পাগলের প্রলাপ শুধুমাত্র মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য বললে হয় না, সেই পাগলের প্রলাপের হিতে কি প্রতিহিংসা রয়েছে, কি প্রতিক্রিয়া রয়েছে সেটাও ভেবে দেখা উচিত। আসলে রাজনীতি অনেক দীর্ঘদিনের একটা খেলা। রাজনীতিতে পরিপক্ক হতেও কিন্তু সময় লাগে। কিন্তু এই যে লোকজন এরা অল্প বয়সে রাজনীতিবিদ হয়ে গেছেন। যাদের রাজনীতি সম্পর্কে এখন পর্যন্ত পরিপক্কতা জন্মায়নি বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটা জিনিসই আশা করব বা প্রত্যাশা করব, এই দেশে আর কোনো ধরনের হানাহানি না হোক, এই দেশে বিচার ব্যবস্থা সুষ্ঠু হোক, এই দেশে আইন সবার জন্য সমান হোক এবং আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকুক। সবশেষে বলব দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আল্লাহ হাফেজ।